এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট রন্ধনশিল্পী, আমাদের সকলের প্রিয় ইশরাত জাহান লাকী। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? দুই দিক থেকে আমাদের এখন সময় যাচ্ছে। একটা হচ্ছে আমাদের পবিত্র মাহে রমজান, আর এক হচ্ছে আমাদের বসন্ত ঋতু। তো আমাদের প্রতি ঋতুতেই কিন্তু আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ হয় এবং কিছু কিছু আমরা নতুন নতুন খাবার পাই। তো একজন রন্ধনশিল্পী হিসাবে বসন্তকালে কি ধরনের মেনু নির্বাচন করবেন? এখন বেশি গরমও না, আবার বেশি শীতও না, তাই না? কি ধরনের খাবার আপনি প্রস্তুত করেন এবং সেটা আমাদের জন্য ভালো হয়? বসন্তকালে যেমন বাতাসটা যেমন শীতল থাকে, সেরকম কিন্তু রোগ বালাইও অনেক ছড়ায় বা বাতাসের সাথে ঘোরে। তো সেরকম ভাবে সেইটা মাথায় রেখে আমাদের খাদ্য অভ্যাস বা খাদ্য মেনুটা আমাদেরকে সেরকম করে তৈরি করতে হবে, যাতে আমরা সেই রোগ বালাই যে খাবারগুলো প্রতিহত করতে পারি সেই রকম মেনু আমাদের করে। যেমন তিতো জাতীয়, যেহেতু বসন্তকাল, বসন্তর একটা থাকে, চিকেন পক্স চারদিকে হচ্ছে এখন, কিন্তু তো সেরকম খাবারটা নির্বাচন করলে হয়তো আমরা সেটা থেকে আমরা একটু রক্ষা পেতে পারি, বা আমাদের সাথে তিতো জাতীয় খাবার। হ্যাঁ, তো ওটা মানে একটু ঠান্ডা জাতীয় খাবার। সামনে আবার আসতেছে চৈত্র মাস, তো সব কিছু মিলিয়ে আমাদের আর কি খাদ্য অভ্যাসটা এরকম করতে হবে যে আমরা যাতে একটু পুষ্টিকর খাবার পাই, আবার রোগ বালাই থেকে আমরা যাতে নতুন কোন রেসিপি আপনি তৈরি করছেন? হ্যাঁ, বসন্ত তো অনেক রেসিপি আছে, যে আমাদের বিভিন্ন সজনে দিয়ে রেসিপি। আচ্ছা, সজনে দিয়ে যে আমাদের এই যে সরিষা দিয়ে যে সজনে রান্না করে, এটা আমাদের বসন্তকালে করতে হবে। হ্যাঁ, বসন্তকালে এই মানে প্রত্যেক সিজনেই কিন্তু একটা নিজস্ব খাবারের আছে, নিজস্ব ফলন হয় আমাদের দেশে। তো আমার মনে হয় সিজন অনুযায়ী খাবার আসলে আমাদের খাওয়া উচিত। পবিত্র মাহে রমজানে আপনি কি রেসিপি করলেন এবার? আমার তো নিত্য নতুন রেসিপি আসলে করা হয় সব সময়। তো আমি চেষ্টা করি যাতে একটু যেরকম মন আর পেট দুটোই যাতে ঠান্ডা থাকে, যেহেতু সারাদিন রোজা রাখার পর আমাদের স্টমাকটা একটু থাকে, আমরা যাতে এমন খাবার খাই যাতে আমরা সুস্থতা বোধ করি। তো এর জন্য আমি সবসময় চিন্তা করি যে ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করি বা করার চেষ্টা করি, বা পরিবারকে খাওয়ানোর চেষ্টা করি। আমাদের হোটেলগুলোতে যে ধরনের খাবার দেওয়া হয়, এখানে কি ধরনের রেসিপি রাখা উচিত? কি ধরনের খাবার রাখলে, মানে কিন্তু খালি তৈলাক্ত খাবারই দেখি, খালি খাচ্ছে, বেগুনি পেঁয়াজি হ্যান ত্যান দিচ্ছে, ভরে ফেলছে। তো এর বাইরে আপনি কি রেসিপি দিচ্ছেন? এটা আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে আসলে। মানে আপনি যতই চিরা দইয়ের কথা বলেন, কিন্তু ওটা খেতেই হবে। তো ওইটা থেকে আসলে আমরা বাঙালিরা বের হতে পারি না। তো আস্তে আস্তে এখন দেখা যায় যে এখন আমরা চিরা দই, চিয়া সিড, আমরা ওগুলা কিন্তু খাচ্ছি। ওটস দিয়ে অনেক রকমের রেসিপি আমরা করি। ওটা যদি অভ্যাস করতে হবে, মানে সবাই যদি এটা সচেতন হয় বা খায়, কিন্তু না ঘুরে ফিরে সেই মুখরোচক ভাজা পোড়ার দিকেই সবাই যাবে। এটা একটা ট্রেডিশন হয়ে গেছে আমাদের দেশে। এখনো যাচ্ছে না? না, এটা যাচ্ছে না, এখনো যাচ্ছে না। আপনি একজন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা। আমি জানি যে আমাদের এই যে গণতান্ত্রিক সরকার, এর কাছে আপনাদের কি প্রত্যাশা? আমাদের এই সরকার যে একটা নতুন উদ্যোগ নিয়েছেন, যে একটা ফ্যামিলি কার্ড, এটাকে খুব সাধুবাদ জানাই। আমি মনে করি একজন নারী উদ্যোক্তা হিসেবে যে মহিলাদের জন্য যে ফ্যামিলি কার্ডটা করা হয়েছে, এটা খুব ভালো একটা উদ্যোগ। কিন্তু এটা শুধু একটা সীমিত একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হবে, সেই নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে কিন্তু একটা সংসার চলা খুব মুশকিল। এইটা তো আছেই, কিন্তু এই নারীর যে একটা কর্মক্ষমতা, এটা একটা নারীকে নিরাপত্তা দিতে হবে। আর নারী আসলে সহিংসতা ঊর্ধ্বে রাখতে হবে। আমাদের একজন পুরুষ শাসিত সমাজে যে একটা বৈষম্য, নারী বৈষম্য, এটা এই সরকার যাতে খেয়াল রাখে যে বৈষম্য মুক্ত যাতে নারী কাজ করতে পারে। সচেতন মানুষ হিসাবে যে নারীদের অধিকারের জন্য আপনি কথা বলছেন, আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন হচ্ছে আমি একটা নারী উদ্যোক্তা হিসেবে আমি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এবং সব নারী যাতে নিজের অধিকারটা রক্ষা করার জন্য নিজের অধিকার কথা মুক্তভাবে নির্ভয়ে বলতে পারে। আপনি সবসময় নতুন কথা বলেন, আজকে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকেও ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব সাম্প্রতিক ভাবনা পর্বে। ওই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী,
অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক, লেখক, কবি, গবেষক ওয়াহিদা বানু। এখন তো আপনি জানেন যে আমাদের পবিত্র মাহে রমজান এবং নতুন সরকার এলো। নতুন সরকারের কাছে নিশ্চয়ই একজন নারী নেত্রী হিসাবে নারীর অধিকারের প্রশ্নে আপনাদের অনেক চাওয়া। জি, সে চাওয়াটা কি? আমার মনে হয় যে নারী নেত্রী হিসাবে, নারী কর্মী হিসাবে যদি আমি বলি, আমরা তো বাংলাদেশে প্রায় 50-54 বছর ধরে যারা মহিলাদের, নারীদের উন্নয়নের কথা ভাবছে তারা কাজ করে আসছে এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা 3টা জিনিস চেয়েছে। একটা হলো নারীর সামাজিকভাবে যে স্বীকৃতি এবং অধিকার, সেই জায়গাটা। আর একটা হলো নারী উন্নয়ন এবং ক্ষমতায়ন এবং নারীর রাজনৈতিক অধিকার, অংশগ্রহণ। যেখানে আসলে এখানে অংশগ্রহণ বলতে টোকেনিজম বোঝায়, সেই অংশগ্রহণটা আমরা এভাবে চাই না, আমরা অংশগ্রহণ এবং অংশীদারিত্বের জায়গায় কথা বলতে চাই। তো সেখানে আসলে মন খুব খারাপ আছে, কেননা নারী কমিশন হয়েছে অনেক দেরিতে। নারী কমিশনের যে সুপারিশগুলো ছিল সেখানে মোটা দাগে 3-4টা সুপারিশও গ্রহণ করা হয়নি। এবং আপনি জানেন যে আমাদের নারী উন্নয়ন নীতিমালা যেটা আছে 2011 সালে করা হয়েছিল, তখনও বাংলাদেশে কিন্তু একটা বড় ধরনের হিক্কাপ উঠেছিল যে আমরা এই নারী নীতিটা গ্রহণ করব না। তো সেদিক থেকে সেই নারী নীতিটাকে অবলম্বন করে আমাদের নারী কমিশনের যে বক্তব্য আছে এবং সরকারের এখনও নারী উন্নয়ন নীতিমালার ডিটেইলসটা আমরা জানছি না। মানে আমাদের জনাব প্রাইম মিনিস্টার যিনি আছেন তারেক রহমান, উনি যেটা বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, সো ওনার প্ল্যান যেটা আছে ওই প্ল্যানটা আসলে ইলাবোরেট হতে হবে। এই যে ফ্যামিলি কার্ডের কথা হ্যাঁ, বলছেন, ফ্যামিলি কার্ড যেটা দেবে, কৃষক কার্ড যেটা দেবে, সেটাকে আর একটু আমি দেখেছি যে 6টা বোধহয় ক্রাইটেরিয়া আছে যে ওই ফ্যামিলিতে কেউ যদি গভর্নমেন্ট জব করে, কেউ যদি পেনশন পায়, কেউ যদি ওয়েল অফ থাকে, কারো বাড়িতে যদি এসি থাকে এবং দামি গাড়ি থাকে, তারা পাবে না। আসলে আমি বলবো যে যারা একদম মার্জিনালাইজড, মোস্ট একদম প্রান্তিক পর্যায়ে যারা অ্যান্ড ভালনারেবল গ্রুপস, তাদেরকে দেওয়া হবে, হুইচ ইজ গুড ডিসিশন। কিন্তু আমি বলবো যে এটা হলো, আমরা বলবো সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, মানে যারা সার্ভাইভ করে বা দেশে টিকবে বা পৃথিবীতে টিকবে তারাই তো টিকবে। ডাইনোসরও তো একদিন চলে গেছে না, তো আমাদেরও জীবনের সমাপ্তি আছে। তো সেদিক থেকে নারীদের যে বাংলাদেশে বা দেশে সমাজ ব্যবস্থা যে অবস্থা এবং অবস্থান, সেটাকে একদম সুস্পষ্ট রেখার মধ্যে আনতে হবে যে আমরা নারীকে কোন জায়গায় রেখেছি। কেন নারী আর পুরুষ এই দুটোই তো প্রজাতি, মানে হোমো স্যাপিয়েন্স যদি আপনি বলেন। তো নারী যদি অনেক তলায় থাকে আর পুরুষ যদি অনেক উপরে থাকে, ব্যবধানটা যত বড় হবে, সমাজ তত বিকৃত অবস্থায় যাবে, তত সহিংসতা বাড়বে, তত বৈষম্য বাড়বে, অসঙ্গতি তৈরি হবে, একেবারে মানে ভয়াবহ একটা রূপ নেবে। সেদিক থেকে আসলে আমি মনে করি যেহেতু আমাদের বর্তমান সরকারের রাজনৈতিক অবস্থানটা মধ্যমপন্থী, ওনারা ডানেও না বাঁয়েও না, মধ্যমপন্থী হিসাবে যদি একটু আধুনিকায়ন করেন, বিজ্ঞান মনস্ক হন, তাহলে আমি মনে করি নারী উন্নয়নের জন্য অথবা ক্ষমতায়নের জন্য সবগুলো কাজ ওনারা করতে পারবেন। এটা হলো একটা। আর একটা হলো আমরা সংস্কারের কথা বলছি, কিন্তু সমস্ত স্ট্রাকচার, সমস্ত মন মানসিকতা ঠিক রেখে কিন্তু সংস্কার কখনো হবে না। তো আমাদের শিশুদের থেকে, শিশু, কিশোর, কিশোরী, তরুণ তরুণী এবং প্রজন্মর ভিতর দিয়ে যে নারী পুরুষের ভিতরে যে কোনো ধরনের বৈষম্য নাই, তারা শুধু দুইজন আলাদা প্রকৃতির সৃষ্টি, আল্লাহর প্রদত্ত, হ্যাঁ, বায়োলজিক্যাল ডিস্টিংশন হুইচ উই ক্যানট ডু এনিথিং। ওখানে আমাদের মানুষ হিসাবে করার কোনো হাত নাই। যেমন মৃত্যুতে আমাদের কোনো হাত নাই, যেমন আগামীকাল আমরা জানি না কি হবে, আমাদের কোনো হাত নাই, যেমন আমাদের ভাগ্যে কি আছে আমরা জানি না, হাত নাই। তো সেগুলো জায়গায় আসলে আমাদেরকে বলতে হবে ইয়েস, ওখানে আমরা কোনো হাত দেব না। বাট সমাজ যে আমার রোলটা বলে দেয়, তুমি বাড়িতে থাকো, তোমার জন্য 5 ঘন্টা, তুমি কাজ করতে পারবা না, এই যে নো 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 শুনতে শুনতেই বড় হয়েছি, অনেকগুলো বছর কেটে গেল এবং চুল পাকে যাচ্ছে না। তো সেদিক থেকে আমি বলবো যে ইন ট্রু সেন্স দ্য রেসপন্সিবিলিটি, ডিউটিস অ্যান্ড দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য সোসাইটি আসলে উইমেনদেরকে করতে হবে। তাহলে হবে কি সমান ধারায় উন্নয়নের গতিটা চলে আসবে এবং এই যে বৈষম্যটা যত আপনি দরজা বন্ধ করে রাখবেন তত বাড়বে। এই দরজাটা খুলে দিতে হবে। ডোর হ্যাজ টু বি ওপেন ফর অল দ্য উইমেন অ্যান্ড দ্য গার্লস। তাহলে সমানে আমাদের বৈষম্যটা আমরা কম দেখতে পারবো। শেষে আপনার স্বপ্নের কথা বলেন আপনি। আমি মনে করি যে আমার স্বপ্নটা হয়তো বা বাস্তবায়ন হতো বিগত গভর্নমেন্টের সময়, কেননা তারা সংস্কারের কথাই বলে আসছিলেন।
সেটা হলো শিশুদের জন্য মানে অন্তর্বর্তীকালীন সম্পূর্ণ সরকারের কথা বলছেন। আলাদা একটা অধিদপ্তর করা। তো আমি মনে করি হয়তোবা বর্তমান গভর্নমেন্ট এটা নেবেন। যদি এটা নিতে পারেন তাহলে শিশুদের, কিশোরদের এবং ইউথ জেনারেশন যাদের আছেন তাদের জন্য আমরা বিশাল একটা ভূমিকা রাখতে পারবো। আপনি জানেন মাদক একটা অনেক বড় দেশের জন্য ক্ষতিকর বিষয়, কিন্তু এটা আমাদের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেহেতু আমাদের পোরাস বর্ডার, সব অন্যান্য দেশগুলো থেকে কিন্তু আমাদের মাদক আমাদের দেশে আসছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে মাদকের সাথে সাথে বেআইনি অস্ত্রগুলো চলে আসছে, এবং এর পাশাপাশি শিশুরা কিন্তু অনেক অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। স্কুল কলেজে লেখাপড়া নাই, সব কিছু মোবাইলের মাধ্যমে। সো যখন আমরা ডিজিটালের কথা বলছি, এআই এর কথা বলছি, তখন আমাদের জেনারেশনের এডুকেশনের ভিতরে ডিজিটাল পড়াশোনার ধারাটাকে ইন্ট্রোডিউস করতে হবে, যেটা খুব যেন সায়েন্টিফিক হয় এবং মডার্নাইজড হয়। অনেক ধন্যবাদ ডক্টর ওয়াহিদা বানু, আপনি অসাধারণ কিছু কথা আজকে বলেছেন, এবং যেটা আমি মনে করি আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকারের যাত্রায় সেটি খুব, যদি আমরা সেটাকে গ্রহণ করতে পারি তাহলে অনেক কাজে লাগবে, এবং আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে, নারীর উন্নয়নের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, এটিএন বাংলার দর্শকদের অনেক ধন্যবাদ। সুধী স্বজন, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী ফারহানা ত্রিনা। ত্রিনা, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা আজকে কোন কবিতাটি শুনবো? আজকে আবৃত্তি করব কবি আবু হেনা মোস্তফা কামালের লেখা বিখ্যাত একটি কবিতা, ছবি। খুব অসাধারণ কবিতা, শুনি আমরা। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন, ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশুতোষ। আসুন, ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল, নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দফতরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। বাহ, কি অসাধারণ! তিনি ভ্যান গগের রঙের ব্যবহারের সঙ্গে তুলনা করেছেন, কিন্তু তার থেকেও সবুজ এবং গাঢ় আমাদের রং, এই দেশের রং। অনেক ধন্যবাদ ফারহানা ত্রিনা, অসাধারণ এই কবিতাটি আবৃত্তি করবার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট ডায়েটিশিয়ান, তিনি ডায়াবেটিক সেন্টারে কাজ করেন এই বিষয় নিয়ে, নাজিয়া আফরিন। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। নাজিয়া, আপনি তো একজন ডায়েটিশিয়ান এবং বেশ দীর্ঘদিন থেকে এই কাজ করছেন। আমাদের রমজানের সময়, পবিত্র রমজান মাসে আমরা লক্ষ্য করি যে অনেকে ইফতারির সময় সে অনেক খাবার সামনে নিয়ে বসে এবং নানা রকম খাবার সে খেতে চায়, যেহেতু সারাদিনের একটা ক্ষুধা থাকে। তো এই জায়গাতে আমাদের কি ধরনের খাবার খেলে শরীর সুস্থ থাকতে পারে?
স্বাভাবিকভাবে আমরা যেহেতু সারাদিন রোজা থাকি, একবারে হুট করে অনেকগুলো খাবার না খেয়ে প্রথমে তরল খাবার থেকে শুরু করতে হবে। আমরা প্রথমে খেজুরটা নিয়ে নিতে পারি, খেজুর খেয়ে পানি খেয়ে 5-10 সেকেন্ড একটু বিরতি দিয়ে তারপরে আমরা ধীরে ধীরে খাবারগুলো খেতে হবে। আমরা তো খুব তৈলাক্ত খাবার খাই, তৈলাক্ত আপনি খাবার জানেন। পছন্দ করি। এই ক্ষেত্রে আমরা ফল, সবজি, ছোলা এবং হচ্ছে মানে তরল জাতীয় যে পানি বা টক দই বা এই ধরনের দইয়ের শরবত, এই ধরনের খাবারগুলো যদি খাই তাহলে আমাদের ডিহাইড্রেশনটা কেটে যাবে। এবং সারাদিনের ক্লান্তির পরে যদি আমরা ভাজা পোড়াটা প্রথমেই খেয়ে ফেলি তাহলে এটা আমাদের জন্য প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দিতে পারে এবং তাছাড়া হচ্ছে আরও পানি শূন্যতা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ধীরে ধীরে খেতে হবে, যে খেজুর খেয়ে পানি খেয়ে তারপরে ছোলাটা খেলো, এরকম করে আর কি। আর ধরেন যারা, আপনি তো ডায়াবেটিস নিয়ে কাজ করেন, যারা ডায়াবেটিকের রোগী তাদের কি করতে হবে? যারা ডায়াবেটিকের রোগী তাদের এই সময়টাতে খুবই সচেতন থাকতে হবে, কেননা অনেক সময় আমাদের ডায়াবেটিক পেশেন্টদের হাইপো হয়ে যায়। সেই ক্ষেত্রে ওরা মানে ইফতারটা খোলার পর চিনি ছাড়া ইসুবগুল অথবা তোকমা এরকম দিয়ে হচ্ছে শরবত খেতে পারে, ডাবের পানি খেতে পারে, সাথে খেজুর খেতে পারে। 2-3 পিস খেজুর খাওয়াটা কোনো অস্বাভাবিক সমস্যা হবে না, এটা স্বাভাবিক। তারপর হচ্ছে তারা ছোলা খেতে পারেন অল্প তেলে আর কি, অল্প তেলে। আর ভাজা পোড়া যদি একান্তই খেতে ইচ্ছুক হয় সেই ক্ষেত্রে একদম এয়ার ফেয়ারে একদম কম তেলে বা একদম যতটুকু তৈলাক্ত বর্জন করা যায় সেভাবে করে খেতে হবে। এবং সেহরির সময় কি করবে? হ্যাঁ, সেহরির সময়টা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট যারা, তাদের সেহরিটা খুবই ইম্পর্টেন্ট। ওদের সেহরিটা একদম ঠিকঠাক ভালোভাবে খেতে হবে। তাদের মেটাবলিক রেট অনুযায়ী তারা যে ধরনের যতটুকু ক্যালোরি তারা ডিজার্ভ করে পুরো ক্যালোরিটাই নিতে হবে এবং সেহরি কোনোভাবেই স্কিপ করা যাবে না। যদি স্কিপ করে তাহলে তারা যে কোনো সময় হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে এবং প্রবলেমে পড়ে যাবে। সেই জন্য সেহরিটা ঠিকঠাক খেতে হবে। সেহরিতে রুটি খেতে পারে, কিন্তু রুটিতে যদি তার গ্যাসের সমস্যা হয় অথবা তাদের হচ্ছে পানি শূন্যতার কষ্ট হয় সেক্ষেত্রে ভাত খেতে পারে পরিমিত পরিমাণে। 1 কাপ বা 1.5 কাপের মধ্যে ভাত খেতে হবে। 100 গ্রামের মতো প্রোটিন থাকতে হবে, ভেজিটেবল থাকতে হবে, খাবারটা সুষম হতে হবে, পানি হতে হবে, দুধ খেতে পারলে দুধ খেতে হবে। এমন আমাদের দেশের অধিকাংশ লোকই তো সুষম খাবারটা এভাবে জানেন না, তো তাদের কাছে এই সুষম খাবারের বার্তাটা পৌঁছে দিতে চাই আমরা। সেটার জন্য আমাদের কি করা উচিত? আমরা হচ্ছে আমাদের পৃথিবীতে যত ধরনের খাবার আছে সবগুলো খাবারকে আমরা 6টা মূল গোষ্ঠীতে ভাগ করি। এই 6টা গ্রুপ থেকে খাবার গ্রহণ করাটাই হচ্ছে সুষম খাবার। 6টার মধ্যে হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট, যেটাকে আমরা শর্করা, ভাত, আলু, রুটি, গম জাতীয় খাবার যেগুলো, এগুলো কার্বোহাইড্রেট যা আমাদের শরীরে শক্তি যোগায়, মূলত শক্তিটা যোগায়। তারপর হচ্ছে প্রোটিন বা আমিষ জাতীয় খাবার, যেটা কিনা আমাদের প্রাণীজ প্রোটিন হতে পারে, মাছ, মাংস, ডিম, দুধ, অথবা আমাদের উদ্ভিজ্জ প্রোটিন হতে পারে, ডাল, শিমের বিচি জাতীয় বা বীজ জাতীয় খাবারগুলো, পুঁইয়ের বিচি, এসব হতে পারে। ফ্যাট হতে পারে, ফ্যাটের মধ্যে ভালো ফ্যাট আছে, খারাপ ফ্যাট আছে, যেটাকে আমরা বলি সম্পৃক্ত, অসম্পৃক্ত। ভালো ফ্যাট কোনগুলো? ভালো ফ্যাট হচ্ছে আমার হচ্ছে যেগুলো সম্পৃক্ত, আমাদের ঘি হতে পারে, মাখন হতে পারে, এই ধরনের খাবার। এগুলো কি ভালো ফ্যাট? হ্যাঁ, ভালো ফ্যাট। কিন্তু হচ্ছে যেগুলো উদ্ভিজ্জ তেল জাতীয় সেগুলো আমরা একটু কম পরিমাণে গ্রহণ করতে হবে। তারপরে হচ্ছে ভিটামিন জাতীয় খাবার, যেগুলো আমরা ফল এবং সবুজ, রঙিন সবুজ, হলুদ, কমলা, বেগুনি, এক এক ধরনের কালারে এক এক ধরনের পুষ্টি উপাদান আসলে থাকে। কালারফুল ভেজিটেবলটার জন্য আমরা সবসময় বেশি চুজ করি। প্রোটিন, ফ্যাট, ভিটামিন, তারপরে হচ্ছে আমাদের খনিজ লবণ বা মিনারেলস, যেগুলো অল্প পরিমাণে লাগে কিন্তু এটার জন্য অনেক বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায় শরীরে। এমন হয় যে প্রেগনেন্ট মায়েরা যদি পরিমিত পরিমাণে খনিজ লবণের মানে ঘাটতি থাকে তাহলে বাচ্চা কিন্তু সেই ক্ষেত্রে অ্যাবনর্মাল হয়ে যেতে পারে। হ্যাঁ, সেই জন্য এটা খুব কম পরিমাণে লাগে, কিন্তু এটা মানে ঠিকঠাক গ্রহণ করতে হবে। যেমন আমরা ডাব খেলে, ডাবের পানি খেলে পটাশিয়াম পেতে পারি। তারপরে হচ্ছে আমরা যদি আনারস খাই সেখান থেকে আমাদের এক ধরনের ভিটামিন বা খনিজ লবণ আসছে। এই ধরনের আমরা যখন খেজুর খাচ্ছি তখন আমরা আয়রন, ম্যাগনেসিয়াম এটা প্রচুর পরিমাণে পাচ্ছি। সেই জন্য আমাদের খনিজ লবণের এটাও ঘাটতিটা পূরণ করতে হবে। আর সর্বশেষ যেটা পানি, সেটা তো আমরা সবসময় খাই, কিন্তু সেটা পানিটা অনেকে মনে করে বেশি খেলে মনে হয় কিডনি ভালো থাকবে। অতিরিক্ত ঠিক না, 2 থেকে 3 লিটারের মধ্যে। আচ্ছা, পানি প্রতিদিন খাবে? হ্যাঁ, প্রতিদিন 2 থেকে 3 লিটার। এবং ইফতারির পরে সে কয় গ্লাস পানি খেতে পারে? ইফতারির পর, ইফতার থেকে সেহরি পর্যন্ত 8 গ্লাস পানি মোটামুটি ভালো। বইমেলায়, এবার আপনি জানতেন নিজে লেখালেখি করেন আমি জানি, বইমেলায় কি আপনার এরকম কোনো ডায়েটের বই আসছে? হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের বইমেলা, এবারে বইমেলায় হয়তো আসতে মানে দিতে পারছি না, সামনের বইমেলায় আমার একটা ডায়েট নিয়ে আমাদের একটা ভালো একটা বই আসবে। বই আসবে। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের এই আয়োজনে এসে আপনি চমৎকার কিছু কথা বললেন। আমরা আপনার লেখালেখি বিষয় নিয়ে কথা বলবো আগামী কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাকেও, এটিএন বাংলাকেও ধন্যবাদ। সুধী স্বজন, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডায়নামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমরা প্রথমেই বলেছি যে আমাদের প্রকৃতিতে এখন বসন্ত আর পবিত্র মাহে রমজান, সামনেই আমাদের পবিত্র ঈদ উল ফিতর। সব মিলিয়ে আমাদের জীবনে এক নতুন দিগন্ত, নতুন সময়, নতুন বিশ্বাস এবং ভরসা। আমাদের দেশে গণতান্ত্রিক সরকার, আমরা বিশ্বাস করি যে আমরা
আমাদের শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের সংস্কৃতির সকল শাখায় ফুল ফুটবে, শত ফুল ফুটবে, এ প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।